হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো জুলাই মাসে আমার এক মামাতো দিদির বিয়ে ছিল, তো সেটারই লং ব্লগ নিয়ে চলে এসেছি। কিন্তু তার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো জুলাই 4-এ আমার দিদির বিয়ে ছিল। সো আমরা 3 তারিখে চলে গেছিলাম ডিরেক্ট কলকাতাতেই অ্যাকচুয়ালি বিয়েটা হচ্ছিল, যদিও আমার মামার বাড়ি ঝাড়খণ্ডে, বাট মামা ভাবলো সব রিলেটিভস নিয়ে কলকাতাতেই করবে। তো সেই উদ্দেশ্যে সকালবেলা আমরা যাত্রা শুরু করে চলে এসেছিলাম আমাদের মেন জায়গা, যেখানে আমরা সবাই থাকবো। সো চলো 5 দিন যেই রুমটায় থাকবো তার একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এত সুন্দর রুমটা ছিল, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। আর সব কিছু অ্যাভেলেবেল ছিল, ভীষণ খোলামেলা একটা রুম। আর যেটা আমার সব থেকে পছন্দের, তোমাদেরকে তো আগেও বলেছি, ব্যালকনি আমার যে কোনো রুমে খুব পছন্দ। আর সেই ব্যালকনি ভিউ একটা রুম পেয়েছি, আর কি চাই। আর এই হচ্ছে আমার ক্রাইম পার্টনার, মাই হোল চাইল্ডহুড, যার সাথে আমি পুরোটা সময় মামার বাড়িতে গেলে থাকতাম। লিসা, আমার এক কাজিন সিস্টার। এ আর আমি কাছাকাছি বয়সী, তাই আমার আর এর সাথে সম্পর্কটা এক আলাদাই ছিল। অনেক দিন পর দেখা হয়ে খুব ভালো লেগেছে ওর সাথে। আর এই যে ব্রাইড টু বি, এই দিদির নাম নীলাঞ্জনা, বাট আমরা সবাই আদর করে টুই দিদি ডাকি। তো এখানে মামা আশীর্বাদ দিচ্ছিল, আর দিদিকে আমি বলছিলাম বলো কীরকম লাগছে। দিদি বলছে খুব লজ্জা লাগছে, এরকম প্রথম ফটো তুলছি, এরকম হচ্ছে। আমি বললাম যে একটু হবে, এই 5 দিন তো একটু হবে। তো তারপর লাঞ্চ করে আমরা চলে গেছিলাম একটু বাইরে, বিকজ দিদির শ্বশুরবাড়ির লোকের আসার কথা ছিল, একটা নতুন রিচুয়াল, সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বিকেলে সৌমাল্যর এক ফ্রেন্ডও ছিল কলকাতায়, তো বলেছিল একটু দেখা করে নিতে। তো আমি সৌমাল্য তো যাচ্ছিলাম, সাথে আমার বোনটাকেও নিয়েছিলাম যে চল আমাদের সাথে একটু ঘুরে আসবি। বেশিক্ষণ না, ওই 1-1.5 ঘন্টা মতোই ছিলাম। পাশে একটা JW ম্যারিয়েট ছিল, তো ওখানে আমরা গেছিলাম, একটু স্ন্যাক্স খেলাম, সৌমাল্যর ফ্রেন্ডের সাথে গল্প করলাম, আমি আমার বোনের সাথে গল্প করলাম, একটু ফটোস তুললাম। তো এই করলাম, এই করে তারপর আমরা চলে আসলাম। আর যাওয়ার আগে অবশ্যই ওখানকার টেরেসটা একটু দেখে নিয়েছিলাম, সেখান থেকে বিশ্ব বাংলার পুরো ওই জায়গাটা দেখা যাচ্ছিলো। তো খুবই সুন্দর অ্যাকচুয়ালি হোটেলের লোকেশনটা আর বিয়েবাড়ির যে ভেনিউটা দুটোই কাছাকাছি ছিল, তার মাঝে ছিল এই রেস্টুরেন্টটা যেখানে আমরা এসেছিলাম। তো খুবই একটা সুন্দর লোকেশনে ছিল জায়গাগুলো। তারপর আমরা চলে এসেছিলাম, আর এই যে এই রিচুয়ালটার কথাই আমি বলছিলাম। এই রিচুয়ালটা আমি প্রথম দেখলাম। জেনারেলি যে কোনো বাঙালি বিয়েতে বিয়ের আগের দিন মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে যায় অধিবাস নিয়ে, কিন্তু এখানে ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়িতে এসে শাখা পলা পরাচ্ছিল, তারপর ফুলের মালা দিয়ে হাতে জড়িয়ে দিচ্ছিল। তো এই রিচুয়ালটা একটু নতুন ধরনের ছিল, যেটা আমাদের সবারই খুব ভালো লাগে। আর নতুন রিচুয়াল দেখতে কার না ভালো লাগে বলো? তো আমাদের খুব ভালো লেগেছিলো এই রিচুয়ালটা দেখতে। তারপর সবাই একে একে করে আশীর্বাদ দিয়ে দিচ্ছিল, সবাই প্রণাম করে নিচ্ছিল। তো এইভাবেই আজকের সন্ধ্যেটা গেল। নাও নেক্সট ডে, মানে হচ্ছে মেন ডে, যেখানে মামা এখানে সকালে বসে প্রথমে বৃদ্ধির সব রিচুয়ালসগুলো করে নিচ্ছিল, যেটা তো তোমরা জানোই বৃদ্ধির রিচুয়ালসগুলো কত লম্বা হয়। অনেক সকাল থেকেই মোটামুটি হয়, সকাল বলতে পারো 10টার সময়ই বসে গেছিলো। তারপরে দিদিকে নিয়ে এসে এখানে সব রকম যত রকমের আচার অনুষ্ঠান হয় সব কিছু করা হলো। এগুলো দেখতে দেখতে আমার নিজের কথাও মনে পড়ে যাচ্ছিলো। আমার নিজের বিয়েতে বাবা যখন এরকম রিচুয়াল করছিল, বাবার চোখে জল এসে গেছিলো। তো এটা তো হয়েই থাকে বলো, মেয়েরা তো অবশ্যই সবসময় বাবাদের কাছে আদরের রাজকন্যা হয়। আমরা সোজা ওখান থেকে চলে গেছিলাম গায়ে হলুদের জন্য, কিন্তু তার আগে খুব বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি জুলাই মাসের বিয়ে, তো জুলাই মাসে তো বৃষ্টি হবেই, কি আর করা যাবে। তো হলদির যে ভেন্যুটা ছিল সেটা হচ্ছে যেই ভেন্যুতে রাতে বিয়ে হবে সেই ভেন্যুতেই হলদি, লাঞ্চ সব কিছুর ব্যবস্থা ওখানেই করা ছিল। তো এখানে আমরা একে একে সবাই চলে গেছিলাম, আর মামি তো সবাইকে বলে দিয়েছিল যে হলুদ পরতেই হবে, ম্যান্ডেটারি। আর গায়ে হলুদে হলুদ পরবে না তা কী করে হতে পারে। সো যাই হোক, এই রিচুয়ালসটা হওয়ার পর আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করে নিয়েছিলাম। দিয়ে আমরা আবার একটুখানি এই হলটা ঘুরে নিয়ে বাড়িতে চলে গেছিলাম। বাড়ি বলতে যে এই হোটেলে আমরা ছিলাম সেখানটায় চলে গেছিলাম, কারণ একের পর এক রেডি হতে হবে, আর রেডি হতে তো সবারই টাইম লাগে।
তো যা বলেছিলাম রেডি হতে সবার টাইম লেগেছিলো, তাই রেডি হয়ে আস্তে আস্তে মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তাও ভালো বিয়ে রাতের দিকে ছিল। তো এখানে বর এসে হাজির, আর সবাই একে একে বরকে এবার আশীর্বাদ করছে। বরকে যেমন বরণ করা হয়, সব বাড়ির বড়রা সবাই মিলে আশীর্বাদ করছে। আর তার মাঝে তোমাদেরকে একটু হলটা দেখিয়ে দিই। এটা একদম পিক টাইমে, মানে 9টা সাড়ে 9টা, যেই টাইমটা পুরো হল ভরে গেছিলো। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। বিয়ে মানে লাল সাদার কম্বিনেশন। এবার এসেছে শুভ দৃষ্টির টাইমে। এইখানে তো সব মেয়েরা ভয় পেয়েই থাকে, কি আর করা যাবে, কিন্তু দাদারা সব সময় চেষ্টা করে যাতে বোন যেন একদম ঠিকঠাক থাকে। তো এখানে মোটামুটি 7বার ঘোরানোর পর দিদির মুখ ভয়ে লজ্জায় লাল হয়ে যাওয়ার পর ফাইনালি শুভ দৃষ্টির টাইম এলো, যেখানে সে কনফিউজই হয়ে যাচ্ছিল কী করতে হবে। বিকজ এই টাইমে অ্যাকচুয়ালি মেয়েদের খুবই স্ট্রেস থাকে বিয়ের দিন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। বিকজ আমিও গেছি এই টাইমটা, আমি জানি কতটা স্ট্রেসফুল থাকে। কেউ কিছু বললে কি বলছে কিছু বোঝা যায় না, প্লাস অর্ধেক জিনিস মনে থাকে না কি করছি কি হচ্ছে না হচ্ছে, বাট এটা হয়ে থাকে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সবই ঠিকমতো মিটে গেছিলো। এরপর অনেকক্ষণ ধরে যজ্ঞ আর মন্ত্র পড়ার পর এরপর খই ফেলার পালা ছিল। তো এখানে তো দিদি দেখতেই পাচ্ছে একটুও হাসছে না, বিকজ ভীষণ টেনশনে পড়ে গেছিলো, ভীষণ স্ট্রেস ছিল। আমি বারবার বলছিলাম যে একটু হাসো, কেন হাসছো না, বাট দিদি সেই যখন বলছি তখন হাসে, তারপর আবার সেই কি তাই। বাট যার হয় সেই জানে ভেতরে কতটা টেনশন থাকে। তারপর হচ্ছে সেই মোমেন্টটা, যেটা হচ্ছে আমার পুরো বিয়ের সব থেকে ফেভারেট মোমেন্ট মনে হয়, সিঁদুরদান। কি খেলা হলো, কি খেললি আর, সেই জন্য তো বাড়িয়ে বলতে হয়। তো 10-এ তো রাজি হবে। হ্যাঁ, বলার পরে তো পুরো এই সিরিজটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এই জায়গায় আমরা কেন দাঁড়িয়েছিলাম আর কী নিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক ধরেছো, আমাদের শালি মানেই জুতো চুরির জন্য টাকা নেওয়াটা কিন্তু একটা অধিকার আছে। তো সেটার জন্যই দাঁড়িয়েছিলাম, আর বাকি কনভারসেশনটা তো তোমরা শুনতেই পেলে। তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম ডিনার করতে। লাস্টে সবাই মিলে একসাথে বসে ডিনার করেছিলাম, আর তারপর চলে এসেছিলাম বাড়ি। দেন নেক্সট ডে, যেটা সব থেকে দুঃখদায়ক মুহূর্ত একটা মেয়ের কাছে আর একটা মেয়ের মা বাবার কাছে বা মেয়ের ফ্যামিলির কাছে, সে বিদায় মুহূর্ত। যেই মেয়েকে ছোট থেকে বড় করে পড়াশোনা করে কত বড় করে দাঁড় করানো হয়, সেই মেয়ে আজ একদিন তার বাড়ি ছেড়ে চলে যাবে। খুব স্ট্রেঞ্জ না এই নিয়মটা, যে যেই বাড়িতে সে ছোট থেকে বড় হয়েছে, খেলেছে, মজা করেছে, যার সাথে সারা দিন খেলা করেছে, ঘুমিয়েছে, সব কিছু করেছে, আর সেই বাড়ি ছেড়ে তাদেরকে একটা নতুন জায়গায় চলে যেতে হবে। কিন্তু কি করা যাবে, এই নিয়মই চলে এসেছে, এটাই মেয়েদের ভাগ্য। সব কিছু গুটিয়ে একটা নতুন সংসারে তাকে পা দিতে হবে। দিদিকে সকালেই তার শ্বশুরবাড়ি চলে যেতে হতো, আর একটু দেরিও হয়ে গেছিলো, তার জন্য সবাই এখানে একসাথে আশীর্বাদ করে নিচ্ছিল। দিয়ে তারপর আশীর্বাদ হওয়ার পর আমরা সবাই একসাথে সি অফ করতেও এসেছিলাম। যদিও তার শ্বশুরবাড়িও খুব একটা দূরে নয়, বিকজ তার শ্বশুরবাড়ির লোকেরাও যেই হোটেলে ছিল সেটা তার রিসেপশন ভেন্যু থেকেও খুব দূরে নয়, এই হোটেলটা থেকেও খুব দূরে নয়। তো সবই কাছাকাছির মধ্যেই ছিল। তারপর আমরা দুপুরবেলা চলে এসেছিলাম সৌমাল্যের এক কাজিনের বাড়ি। সে আমাদেরকে অনেক দিন ধরে বলেছিল যেতে, কিন্তু আমরা ব্যস্ততার কারণে তার বাড়িতে যেতে পারিনি। তো ফাইনালি ভেবেছি যখন কলকাতায় এসেছি তার বাড়িটা ঘুরে যাব। তো তার অ্যাপার্টমেন্টটা আমাদের ঘুরে দেখাচ্ছিল, পুরো কমপ্লেক্সটা, আর সেখানে রথ বেরোনোর প্রিপারেশনটা নিচ্ছিল, বিকজ সেদিন উল্টো রথ ছিল বিয়ের পরের দিন। তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আবার একটা মলে চলে এসেছিলাম, বিকজ এই দিদির জামা কাপড় কেনার ছিল কয়েকটা। তো আমরা দেখছিলাম এখানে, আমি কিছু কিনিনি, দিদি মেনলি কিনেছিল, আমি, মনু, সৌমাল্য, দিদি ছিলাম। তো তারপর বাড়িতে এসে রাতে ডিনার করে একটু উনো খেনে মাইন্ডটাকে ফ্রেশ করে নিলাম। এবার হচ্ছে লাস্ট ডে,
যেটা হচ্ছে রিসেপশন ডে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি পড়েছিল। আমরা তো ভাবছিলাম রাতে কি হবে, বাট যাই হোক তারপর কমে গেছিলো। তো দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলে উঠে প্রথমে একটু তত্ত্বগুলো দেখে নিয়েছিলাম, যে এত সুন্দর সুন্দর তত্ত্ব সাজিয়েছিল, কি ভালো লাগে তত্ত্বগুলো দেখতে। আর আমি যেটাই দেখছি আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ খুব পুরনো তো আমারও বিয়ে হয়নি, সেই জন্য সেটাও দেখছি আর ভাবছি যে দেখো আমারও এরকম তত্ত্ব এসেছিলো। যেহেতু আমার আর আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, হার্ডলি 10 মিনিটের ডিস্টেন্স, তাই খুব একটা অসুবিধা হয়নি জিনিসপত্র দেওয়াতে বা নেওয়াতে। সো তত্ত্ব দেখে নেওয়ার পর তারপর আমরা আবার তাড়াতাড়ি রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে প্রথমে একটু বসেছিলাম কিছুক্ষণ, এই বৃষ্টিটাকে উপভোগ করছিলাম মন ভরে ব্যালকনিতে বসে। তারপর হয়ে গেছিলাম রেডি। বাট আমি রেডি হওয়ার আগে আমার মা মামিদের একটু রেডি করে নিয়েছিলাম, কারণ তারা বলছিল আমাকে একটু সাজিয়ে দিবি। তো তাদেরকে রেডি করার পর আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। তো তোমরা দেখো আমি এই সিকোয়েন্স শাড়িটা পরেছিলাম। এই সিকোয়েন্স শাড়িটা কিন্তু আমি আলাদা করে কিনিনি, মানে শাড়ি হিসেবে কিনিনি, আমি অ্যাজ আ ফেব্রিক দোকান থেকে কিনেছিলাম। তারপর শাড়ির মতো করে এটাকে যেমন ফলস পিকো দেয় ওরকমভাবে করে নিয়েছিলাম। আর এখানে আমি হয়ে গেছিলাম রেডি। আমি কেমন লাগছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সো রেডি হয়ে গিয়ে তারপর আমরা চলে গেছিলাম বিয়েবাড়ির ভেন্যুতে। এই যে তোমাদেরকে বললাম খুব একটা দূরের নয়, 20 মিনিট, বাট সেদিন আমরা কিন্তু ট্রাফিক পেয়েছিলাম, তো আমাদের একটু পৌঁছতে লেট হয়ে গেছিলো। আর এই যে রিসেপশন ভেন্যুতে পৌঁছে গেছিলাম আমি, সৌমাল্য, বাবাই সব থেকে লাস্টে গেছিলাম। আর এখানে ব্রাইড আর গ্রুম রেডি, সুন্দর করে রেডি হয়। আর এই পুচকেটা দেখছো, এই পুচকেটা হচ্ছে এই যে আমার যে ক্রাইম পার্টনার বলছিলাম লিসা, তার দিদির ছেলে। খুব সুন্দর বাচ্চা, তাকেও প্রথমবার দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। সবাই কত বড় বড় হয়ে গেছে, সবাইকে কতদিন পর দেখলাম। আর এই যে দেখছো আমাদের সবার কালারগুলো অলমোস্ট কাছাকাছি। আমরা কিন্তু কেউ কারোর সাথে কিছু ডিসকাস করে পড়িনি যে কি পরবো। হঠাৎ করে পরার পর আমরা দেখলাম সবারই পিঙ্ক আর রেড কম্বিনেশনে হয়ে গেছে, মানে আলাদাই টেলিপ্যাথি। সো তারপর এখানে ফুচকা খাচ্ছিলাম। ফুচকা কি কখনো ছাড়া যায়? তোমরা তো জানো আমি ফুচকা কীরকম লেভেলে ভালোবাসি। তো ফুচকা আমাকে খেতেই হবে, সে একটা খাই বা দুটো খাই, সে ফুচকা খেয়ে তারপর চলে এসেছিলাম ডিনারের জায়গায়। ডিনারে তো প্রচুর অপশানস ছিল, আমি তো এখন নামও ভুলে গেছি হয়তো কী কী ছিল। তো সবাই একসাথে বসে ডিনার করে নিয়েছিলাম। তারপর এখানে সবাই বলছিল এবার চলে যাওয়ার পালা, তো এবার চলে যেতে হবে। তো তাই জন্য আমি একটু জায়গাটা তোমাদের জন্য ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছিলাম, যে নিচের ফ্লোরে ছিল রিসেপশন ভেন্যু আর উপরের ফ্লোরে ছিল খাবার। তারপর বাইরে ছিল একটা মিঠা পানের জায়গা, যেখানে সবাই মিঠা পান লাইন দিয়ে খাচ্ছিল। আমি সেরকম পান অত ভালোবাসি না বলে আমি খাইনি, আমি জাস্ট ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো সব কিছু এন্ড করে তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি আসতেও খুব একটা বেশি টাইম লাগেনি, বিকজ রাতেই ফিরছিলাম। তারপর এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। এবার হচ্ছে শেষ দিন। এই দিন মোটামুটি সব হোটেলটাই ফাঁকা হয়ে গেছিলো, কারণ অলমোস্ট সবাই চলে গেছিলো। ওই বিয়ে বাড়ি বা পুজো আসছেই ভালো লাগে, বাট এসে গেলেই যে সঙ্গে সঙ্গে চলে যায় সেটা আর ভালো লাগে না। বাট যাই হোক, যা শুরু হবে তা তো শেষই হবে। তো এখানেই শেষ করছি বিয়ে বাড়ির ব্লগ। দেখা হবে পরের ভিডিও। এখন তাহলে টাটা, বাই।